নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করি। আজ শোনাব আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির 10ম পর্ব। এ পর্যন্ত আমরা দেখেছি সত্যবতী প্রতিবাদমুখর সরব। কোনো অন্যায়ের সঙ্গে সে আপোষ করে না, হোক না কেন সে সম্পর্ক গুরুজনের। নিজের শ্বশুরমশাইকেও সে ছাড়ে না। কিন্তু কে ওখানে? কে কে প্রায় চেঁচিয়েই উঠছিল সত্য। সামলে নিল নেড়ুর ভয়ে। শুনতে পেলে আর রক্ষে রাখবে? সত্যর ভয়ের কথা ডাক পিটিয়ে বেড়াবে। কিন্তু লোকটা যে এদিকেই আসছে। পালাবে সত্য? এ নির্ঘাত নেড়ুর কোনো কারসাজি। তা নইলে হঠাৎ একটা সম্ভাবনায় পা থেকে মাথা অবধি একটা তড়িৎ প্রবাহ বয়ে যায়, আর পরক্ষণেই সম্ভাবনাটা প্রত্যক্ষের মূর্তিতে দেখা দেয়। ইস, তুমি এখানে যে! জেনে বুঝেও বিস্ময়ের ভান করে সত্য। নবকুমার হতাশ গলায় বলে, কেন আর? তোমারই দর্শন আশায়? ওহ, বাপের বাড়ি এসে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো। লোকটা মরল কি বাঁচল খোঁজও নেই। সত্য পুলক গোপনের ব্যর্থ চেষ্টায় হেসে ফেলে বলে, আহা, কথার কি ছিঁড়ি রে! আমি খোঁজ করে বেড়াবো? তা একবার দেখা তো দেবে। আমি হতভাগা যাই অনেক বুদ্ধি খেলিয়ে, তা তো দেখতেই পাচ্ছি। নেড়ু ছাড়া আর কারুর কানে গেছে নাকি? না, শুধু ও। যাক, তবে ঠিক আছে, নেড়ু বিশ্বাসঘাতক নয়। তা বলি, দরকারটা কি? দরকার? নবকুমার আরও হতাশ গলায় বলে, বিনি দরকারে বুঝি নিজের পরিবারকে একটু দেখতে ইচ্ছে করে না? তোমার মতন পাষাণ হৃদয় তো নয়। পাষাণ হৃদয় তা বটে। সত্য অনুচ্চস্বরে হেসে ওঠে। তারপর বলে, কেমন লাগছে? খুব ভালো। নবকুমার অকপটে বলে, মায়েরই বলছি, স্বপ্নেও ভাবিনি শ্বশুরবাড়িটা আমার এমন। কি ঐশ্বর্যি, কি দবদবা! দেশটাও চমৎকার। মা গঙ্গা দেখলে প্রাণ জুড়োয়। সত্য একটা নিঃশ্বাস ফেলে বলে, তবেই বোঝো মেয়ে মানুষকে কতটি ত্যাগ করতে হয়। তা সত্যি। নবকুমার আরও একবার অকপটে স্বীকার করে, এসে অবধি সেই কথাই ভাবছি। বলতে গেলে তুমি তো একটি রাজকন্যে, সে তুলনায় আমি। আবেগের মাথায় বেশি কিছু বলে ফেলার আগে সত্য সামলে দেয়, দুগ্গা দুগ্গা, ও কি কথা! তুমি হলে স্বামী, গুরুজন। রাজকন্যের কথা নয়, তবে প্রাণটা হুহু করতে পারে কি না? 100 বার পারে, 1000 বার পারে। বলে নবকুমার অসম সাহসিকতায় ভর করে হাতটা বাড়িয়ে সত্যর কাঁধে একটা হাত রাখে। তা সত্যকে স্নেহস্পর্শে অথবা প্রেম স্পর্শে পুলকিত হয় না? হয়। তবু মেয়েলি সাবধানতায় চুপি চুপি বলে, এই সরে দাঁড়াও, কে কমনে দেখে ফেলবে। এরপর আর তাহলে জনসমাজে মুখ দেখাবার জোর রইবে না, খিড়কির পুকুর বইগতি থাকবে না। নবকুমার কিন্তু এ ভয়ে ভীত হয় না, বরং আরও একটা হাত স্ত্রীর আরও একটা কাঁধে দিয়ে ঈষৎ আকর্ষণের ভঙ্গিতে বলে, কেন, পরপুরুষ নাকি? না হোক, লোকলজ্জা বলে একটা জিনিস তো আছে। সে যদি বলো এখানে নিরালায় চুপি চুপি দেখাতেই নিন্দে হতে পারে, কিন্তু তোমার ভাই তো বলেছে এখানে কেউ আসে না। তা আসে না বটে, সত্য ঈষৎ নরম সুরে বলে, এই জন্যেই তো আমবাগান জামবাগান ছেড়ে এই বটবৃক্ষের ছায়াটুকু বেছে নিয়েছিলাম খেলাঘর পাততে। বটের কিছুই তো লোকের কাজে লাগে না, না ফল, না ফুল, না পাতা, না কাঠ, তাই মানুষের পা পড়ে না, শুধু ছায়ার আশ্রয়। সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে এসেছে। নবকুমার হঠাৎ একটা কবি কবি কথা বলে বসে, তা সত্যি, তোমার বাবাকে শ্বশুর ঠাকুরকে দেখলে আমার এমনি বটবৃক্ষের কথা মনে আসে। বিরাট বটবৃক্ষ। সত্য চমকে ওঠে, সত্য অভিভূত হয়, আর তারই আবেগে হঠাৎ লোকলজ্জা ভুলে নবকুমারের হাত দুটো দুহাতে চেপে ধরে বলে, সত্যি বলছো আমার বাবাকে তোমার ভালো লেগেছে? ভালো লাগার কথা বলতে পারছি না, বলছি ভক্তির কথা, সমীহর কথা। বিরাট বটবৃক্ষ দেখলে যেমন সমীহ আসে। কথা কয়েছ বাবার সঙ্গে? কথা? ওরে বাস, তিনি কোথায় আমি কোথায়, অত ব্যস্ত মানুষ, দূরে থেকেই দেখছি। সত্য আবছা বিহ্বল গলায় আসতে বলে, বাবাকে সবাই দূরে থেকেই দেখে, সবাই, মা পর্যন্ত। শুধু এই সত্যমুখ পুরী। লোকলজ্জা আরও বিস্তৃত হয়ে সত্য নবকুমারের তৃষিত বক্ষে মাথাটা রাখে। নবকুমারও অবশ্য বেশ কিছুটা সময় এই মধুর আস্বাদের সুযোগ গ্রহণ করে নেয়।
তারপর চুপি চুপি বলে, নতুন জামাই, প্রথম এলাম এমন একটা সুখ দুঃখর উপলক্ষে, কারুর বেথায় এলে অবশ্যই আমাদের দুজনকে ঘর দিত, কি বলো? সত্যই মেয়েলি কথাটা শুনে হেসে ফেলে। হেসে বলে, দিলেই বুঝি নিতাম? নিতে না? পাগল, ঘটে লজ্জা নেই বুঝি? বরবস্তুটা শ্বশুরবাড়িতেই ভালো, বুঝলে? নবকুমার অভিমান ভরে বলে, বুঝলাম। তাই এই হতভাগা চলে যাবার পর আরও 2 মাস ভালো করে থাকা হবে। সত্যর মনের মধ্যে একটা বিদ্যুৎ শিহরণ খেলে যায়। 2 মাস কি কত মাস কে জানে। পিস ঠাকুমা তো সেই মোক্ষম কথাটা বলে বসেছে। আসার সময় সদুদি যা বলে ভয় জন্মিয়ে দিয়েছিল, ক্রমশ সত্যও যেন অনুভব করছে শরীরের মধ্যে কোথাও একটা অস্বস্তি বাসা বেঁধেছে। মনে হচ্ছে যেন গলার কাছটাতেই প্রধান অস্বস্তি। কেবলই যেন ভিতর থেকে ঠেলা মারছে, খাদ্যবস্তু নামতে চায় না, উঠে আসার তাল করে। ওই খাওয়া থেকেই ধরে ফেলেছে পিস ঠাকুমা, আর সঙ্গে সঙ্গে নানানখানা বিষয়ের উপদেশ দিয়ে জব্দ করেছে। তার মধ্যে প্রধান নিষেধ ছিল সাজ সন্ধে আগানে বাগানে গাছতলায় না যাওয়া। তা সত্য নিষেধটা মানছে ভালো। হঠাৎ একটু চঞ্চল হয়ে ওঠে সত্য, বলে, যাই, রাত হয়ে যাচ্ছে, বকবে। এখানে আবার বকবে কে? নবকুমার নিশ্চিন্তে বলে, এখানে তো তুমি মহারানী। নেড়ু আমায় সব বলেছে। কি আদুরে মেয়ে তুমি, কি লাঞ্ছনাতেই পড়েছ। সত্য এবার নিজস্ব দৃঢ়তায় ফেরে। দৃঢ় স্বরে বলে, ওসব কথা বলছো কেন? যার যা নিয়তি। শ্বশুর ঘরে বকুনি ঝকুনি আর কোন মেয়েটার নেই? ছাড়ো ও কথা, যাচ্ছি। নিতান্তই যাবে? কি আর বলবো। আবার কবে দেখা হবে? তা কি করে বলি? আমি তো এই সামনের বুধবারে চলে যাব, তার মধ্যে একবার হবে না? আচ্ছা দেখি। নবকুমার আস্তে আস্তে বলে, ইচ্ছে হচ্ছে এখানেই থেকে যাই। কি বাড়ি, সদাই সরগরম। আর আমাদের বাড়িতে যেন। তা হোক, নিজের যা তাই ভালো। সত্য আবার দৃঢ় স্বরে বলে, তুমিও কালে ভবিষ্যতে 10-এর একজন হবে, তোমার সংসারও তেমনি সরগরম হবে। আমার সে যাক, কবে আবার গরিবের ঘরে যাবে? সত্য ঝাপ করে বলে বসে, বলতে পারছি না, 6 মাস 1 বছরও হতে পারে। 6 মাস 1 বছর? নবকুমার বিহ্বলভাবে বলে, তার মানে? আছে মানে, বলে হঠাৎ তড়িৎ গতিতে দৌড় দেয় সত্য। যদিও ঘরে পরে সবাই বলছে কি বড়ই হয়েছে সত্য, বলছে রূপ যেন ফেটে পড়ছে, কি বাড়বাড়ন্ত গড়নি হয়েছে, তথাপি দৌড়ঝাঁপের কমতি নেই তার। তবে পিস ঠাকুমার সামনে আর দৌড়ঝাঁপ চলবে না মনে হচ্ছে। নবকুমার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পাতাল চিন্তা করে, তারপর সিদ্ধান্তে আসে, আর কিছুই নয়, মেয়ে অনেকদিন শ্বশুর ঘর করছে, মা বাপ এবারে হাতে পেয়ে আটকে ফেলবে। হেসে খেলে পাড়া বেরিয়ে বেড়াচ্ছিল সত্য। এখানে আসার প্রাক্কালে সদু যে সন্দেহ প্রকাশ করেছিল, সেটাকে চোখ বুজে অস্বীকার করে। ভিতরে যদি কোনো অস্বস্তির আলোড়ন, অজানা এক ভয়ের ছায়া ফেলেও থাকে, বাইরের আলোড়নে সেটা মুছে গেছে। চট করে কারো কোনো সন্দেহও আসেনি, কারণ সত্য কতক্ষণই বা কার চোখের উপর আছে। বৃহৎ যজ্ঞের আনুষঙ্গিক জের নিয়ে ব্যস্ত সবাই। হঠাৎ একদিন সন্দেহ জাগল ভুবনেশ্বরীর, যে মানুষটার চোখ দুটো সহস্র কাজের মধ্যেও সত্যর চোখ মুখের কাছাকাছিই থাকে। সন্দেহ জাগতেই চুপি চুপি সারদার কাছে ব্যক্ত করল ভুবনেশ্বরী, আর সারদাও লক্ষ্য ঘনীভূত করে নিঃসংশয় হলো। ব্যাস, মুহূর্তে এমুক থেকে অমুক, একান থেকে ওকান, গ্রাম শুদ্ধ মহিলা খবরটা জেনে ফেললেন একটা বেলার মধ্যেই, মহিলাদের মারফত পুরুষরাও। কিন্তু রামকালীর কানে উঠতে কিছুটা দেরি হয়েছিল, কারণ মাতৃবিয়োগের পর থেকে আর বাড়ির ভিতর শুচ্ছিলেন না রামকালী। পুরোপুরি কালা শৌচের কালটা যে এই নিয়মেই চলবেন তিনি, সেটা যেন অদৃশ্য কালিতে লেখা হয়ে গিয়েছিল। ভুবনেশ্বরী তবে কোন উপায়ে এই ভয়ঙ্কর আনন্দের বার্তাটা তার কানে পৌঁছে দেবে? উপায় হচ্ছে না, অথচ এই অপরিসীম আনন্দের ভারটা একা একা বহন করাও কঠিন মনে হচ্ছে। 2 দিনেই 2 বছর হয়ে ওঠে ভুবনেশ্বরীর, তবু এই ইচ্ছেও হচ্ছে না আর কেউ বলে ফেলুক। এই মধুর, সুন্দর, ভয়ঙ্কর, রমণীয় খবরটি ধীরে ধীরে একটি উপহারের মতো ধরে দেবে স্বামীকে, এই বাসনায় মর্মরিত হয়ে ওঠে ভুবনেশ্বরী। কিন্তু নিজ কণ্ঠে সেই উপহার দেওয়া আর ঘটে উঠল না তার। রামকালীর খেতে বসার সময় হঠাৎ মোক্ষদা দুম করে বলে বসলেন। বললেন, বললে তোমার মাথায় থাকবে কিনা জানি না, তবু বলা কর্তব্য তাই বলছি। দাদামশাই হতে চললে।
রামকালী চমকে তাকালেন। কথাটা ঠিক যেন বোধগম্য হলো না। মোক্ষদা এসব পছন্দ করেন না, অতএব তিনি আরও স্পষ্ট প্রখর ভাষায় বলে ফেলেন, বাংলা বই উর্দু ফার্সি বলছি না বাবা, বলছি সত্যর ছেলেপুলে হবে। রামকালী সহসা বিষম খেলেন, জ্বরের গ্লাসটা মুখে ঠেকিয়ে নামিয়ে রাখলেন, তারপর ঘাড় নিচু করে যেন পাতের ভাতের মধ্যে কথাটার অর্থ খুঁজতে লাগলেন। না, কথা তিনি এখন কইবেন না। আচমন করে বসেছেন, কালাসৌর্যের বছরটা রীতিমতো বিধিনিষেধের মধ্যে থাকতে চান। এসবে বিশ্বাসী তিনি কোনোদিনই নন, কিন্তু মানুষের মন যে কত বড় জটিল জিনিস, দিনতারিণীর মৃত্যুতে তা আরেকবার দেখা গেল রামকালীর সূক্ষ্মাতি সূক্ষ্ম আচার নিষ্ঠা দেখে। কথা কইবেন না, অতএব উত্তরও মিলবে না। তবু এই সময়টুকু ছাড়া রামকালীকে পাচ্ছে কি? কাজেই যাবতীয় জ্ঞাতব্য বিষয় এই সময়েই রামকালীর কর্ণকুহরে ঢালার পক্ষে প্রকৃষ্ট। বিষম খাওয়া শেষ হলে মোক্ষদা আরেকবার বলেন, আমি এই জানিয়ে দিলাম, এখন তোমার গুণবতী বেয়ানকে জানাবার কি ব্যবস্থা করবে তা দেখো। মাগিকে তো দিয়ে থুয়েও মন পাওয়া যায় না, এক ঝাঁকা মন্ডা আর এক জ্বালা তেল দিয়ে পাঠাও কাউকে, তার সঙ্গে পাদ্য অর্ঘ্য। রামকালী খেয়ে চলেছেন, ওদিকে ভুবনেশ্বরীর চোখে জল। যে খবর শুনে রামকালীর আহ্লাদে প্রাণ উতলে ওঠার কথা, সেই খবর দেওয়া হলো কিনা তার মৌনকালে। কেন, খাবার সময় ছাড়া আর কথা বলা যেত না? তাছাড়া ভুবনেশ্বরীর আশা আকাঙ্ক্ষা আর উদ্বেগ আনন্দে কম্পমান হৃদয়টি আর দল মেলে বিকশিত হয়ে উঠতে পেল না। অবশ্যই এত সুচারু করে কি আর ভাবতে পারল ভুবনেশ্বরী? তা নয়, শুধু চোখের সেই জলের ধারাটা যেন অবিরল হয়ে উঠল নানা অনুভূতি আর অব্যক্ত বেদনার ধাক্কায়। মোক্ষদা শেষ অস্ত্রটি ত্যাগ করে, আরেকটা কথা না বলে বাঁচছি না। মেয়ে তো তোমার এতদিন শ্বশুর ঘর করেও কিচ্ছুমাত্র বদলায়নি, যে ধিঙ্গি সেই ধিঙ্গি। সাত সন্ধে মানে না, ডিঙোনো মারানো গ্রাহ্য করে না, আগান বাগান ঘাট পুকুর ছিষ্টি মারিয়ে বেড়াচ্ছে। আমি বারণ করতে গিয়ে শুধু হাস্যাস্পদ হয়েছি মাত্র। এখন তুমি দেখো যদি শাসন করতে পারো। রামকালীর কি আজ গলা দিয়ে ভাত নামছে না, তাই এত দেরি হচ্ছে খেয়ে উঠতে। মোক্ষদার এত অবসর নেই যে বসে থাকবেন। বড় বৌমা দেখো শ্বশুর আর কিছু নেয় কিনা বলে চলে যান মোক্ষদা। রাগ হয়েছে তার, হলেই বা মাতৃশোক, তাই বলে এমন সুখবরে মুখটা প্রসন্ন করবে না? এত কি, যাক, সত্য শ্বশুরবাড়ি খবর পাঠানোর ব্যবস্থা যে তাকেই করতে হবে এ তিনি জানেন, এটা মেয়েলি কাজ। সারদা অদূরে বসে আছে পাখা হাতে, তার উপরেই শ্বশুরকে দেখার নির্দেশ। হ্যাঁ, সারদাই বসে একগলা ঘোমটা দিয়ে, এটা তার সর্বশ্রেষ্ঠ কর্তব্য। দিনতারিণী, মোক্ষদা, কাশেশ্বরী, শিবজায়া যে কেউই কাছে থাকুন, খাওয়ার তদারকি করুন, সারদা তফাত বাঁচিয়ে বসে পাখা নাড়বেই। আর কে করবে? ভুবনেশ্বরী তো আর এই একবারই গিন্নির সামনে লজ্জার মাথা খেয়ে স্বামীর খাওয়ার তদারক করতে আসবে না। মোক্ষদা চলে যেতে রামকালী উঠলেন। দাওয়ার ধারে চকচকে করে মাজা গাড়ু ও তার উপরে পাট করা কাঁচা গামছা রক্ষিত আছে আঁচানোর জন্যে। তবু হঠাৎ কি ভেবে চলে গেলেন ঘাটে। ভবিষ্যের সময় ঘাটে মুখ প্রক্ষালন করাটা বিধি ছিল বটে, কিন্তু এখন কেন? যে জন্যেই যান। আজ ভুবনেশ্বরী ভয়ঙ্কর এক অসমসাহসিক কাজ করে বসল। দ্রুত পায়ে রান্নাঘরের পিছন গলির বেড়ার দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মেয়েঘাটের আবরুস্বরূপ আড়াল করা যে ঝোপঝাড়গুলো আছে তার পাশ দিয়ে এগিয়ে প্রায় পুরুষঘাটের কাজ বরাবর দাঁড়িয়ে থাকল। রামকালী হাত মুখ ধুয়ে ফেরার পথে চমকে দাঁড়িয়ে পড়ে বলেন, এ কি, তুমি এখানে? ভুবনেশ্বরী ঘোমচার মধ্যে থেকে রুদ্ধকণ্ঠে বলে, তা কি করব, চোরে কামারে তো দেখা নেই, একটা কথার দরকার থাকলে। রামকালী প্রায় বিরক্ত স্বরে বললেন, তা এইটা কি কথার জায়গা? ভুবনেশ্বরীর চোখে যে ধারা শ্রাবণ তা ঘোমটার মধ্যে থেকেই ধরা যায়। সেই শ্রাবণ বর্ষণের মধ্যেই তার কথা শোনা যায়, কখন তোমায় পাচ্ছি। রামকালী ঈষৎ শান্ত স্বরে বলেন, তা কথাটাকেই বলে নাও চটপট, চারিদিকে লোকজন। বলছি সত্যর কথা। রামকালীর গলায় কেমন একটা বিরূপ গম্ভীর স্বর বাজে। হ্যাঁ, শুনলাম। ওর দিকে একটু লক্ষ্য রাখবে, বেশি দৌড়ঝাঁপ না করে। যাও, বাড়ির মধ্যে যাও। ভুবনেশ্বরীর সর্বশরীর একটা মুখ অভিমানে কেঁপে ওঠে, আর কথা বলে না সে, আস্তে আস্তে মুখ ফিরিয়ে সরে আসে।
আর গতিভঙ্গির দিকে তাকিয়ে রামকালীর একবার মনে হয় আর একটু নরম করে কথা বললে ভালো হতো। নির্বোধ মানুষটা মেয়ের এই সংবাদে ভয়ে সারা হচ্ছে। কিন্তু কি করবেন রামকালী, এটা তো আর স্ত্রীর সঙ্গে গালগল্পের জায়গা নয়। ভাবলেন কোনো এক সময় বলে দেবেন, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কোন সেই সময়? রামকালী জানেন কি স্ত্রীর সঙ্গে গালগল্প করা কি বস্তু? স্নেহ, প্রেম, ভালোবাসা এগুলো ব্যক্ত করার বস্তু নয়, এটাই জানেন রামকালী। সত্য শ্বশুরবাড়িতে খবর পাঠাতে কাকে নির্বাচন করা যায় তাই ভাবতে ভাবতে চণ্ডীমণ্ডপে গিয়ে বসেন রামকালী। মোক্ষদা চলে আসেন, তোড় জোর লাগিয়ে দেন সত্য শ্বশুরবাড়িতে খবর দেবার। গিরি তাতেনি যাবে, গরুর গাড়ি নিয়ে রাখুও যাবে। গিরির জন্যে তসর শাড়ি আসে, রাখুর জন্যে হলুদে ছোপানো ধুতি চাদর, মস্ত একটা পেতলের হাঁড়িতে 1 হাঁড়ি ঘানি ভাঙা তেল, আর মস্ত একটা মটকিতে বোঝাই কাঁচাগোল্লা। এ দৃশ্য দেখলে ঘটনাটা বুঝতে পারবে সত্যর শাশুড়ি, মুখ ফুটে বলতেও হবে না। ওরা বেরোবার মুখে রামকালী হঠাৎ থামান, মোক্ষদাকে উদ্দেশ করে এক গেজে টাকা বাড়িয়ে ধরে বলেন, সেখানে লোকজন সবাইকে যেন পরিতোষ করে আসে, দিয়ে দাও গিরির হাতে। সংসার শুদ্ধ সবাই আহ্লাদে ভাসছে। দিনতারিণীর মৃত্যু শোক এই আহ্লাদকে পরাভূত করতে পারছে না। শুধু রামকালীই যেন পরাভূত হয়ে যাচ্ছেন, চেষ্টা করেও তেমন আহ্লাদ আনতে পারছেন না। যেন রামকালীর কি একটা লোকসানি ঘটেছে। সত্য বড় হয়ে যাচ্ছে, সত্য বড় হয়ে গেছে, গিয়েই তো ছিল, তবু যেন কোথায় একটু আশা ছিল। মাতৃশ্রাদ্ধের বিরাট কাজের মধ্যে দেখছিলেন সত্যর ছোটাছুটি, আসা যাওয়া, গালগল্প। মনে করছিলেন যা ভাবছিলাম তা নয়, শুধু শ্বশুরবাড়ির চাপে পড়েই ভাবছিলেন হাতের কাজটা হালকা হলেই সত্যকে ডেকে কাছে বসিয়ে কথা বলবেন। কাজ না মিটতেই মোক্ষদা এলেন ভগ্নদূতের মূর্তিতে। আর কাকে কাছে বসাবেন রামকালী? অনেক দূরে চলে গেল সে। না, কাছে আর কোনোদিন পাবেন না তাকে রামকালী। এক নতুন চক্রের চক্রান্তে পড়ে অন্য আরেক রাজ্যের প্রজা হয়ে গেছে সত্য। সে রাজ্য প্রমীলার রাজ্য, সে চক্রান্ত বিধাতার চক্রের। নবকুমার চলে গিয়ে পর্যন্ত এ কটা দিন আরও টোটো করে বেড়াচ্ছিল সত্য, বাঁধা গরু ছাড়া পাওয়ার ধরনে। নবকুমারের উপস্থিতিতে সামান্য যেটুকু সাবধান হতে হচ্ছিল তাও ঘুচেছিল। হঠাৎ সেনদৃষ্টি মোক্ষদার মোক্ষম আবিষ্কারের ফলে স্বাধীনতা সাংঘাতিক রকম খর্ব হয়ে গেল তার। বিদ্রোহ করা চলছে না, উঠতে বসতে উপদেশের ঠেলা। দরজায় বসিসনি, দুজনের মাঝখান দিয়ে যাসনি, সাত সন্ধে হয়ে গেলে উঠোনে নামিসনি, শনি মঙ্গলবারে পথে বেরোসনি, ঘাটে পুকুরে একা যাসনি, নিষেধের বৃন্দাবন একেবারে। তাছাড়া আছে বিধি, পায়ের আঙুলের উপর আংটি পরে থাকো, চুলের আগায় আর শাড়ির কৌলাচলে সর্বদা গিঁজ বেঁধে রাখো, শত্রুপক্ষ জাতীয় কোনো মহিলাকে দেখলেই সরে থাকো, এবং নজর খরা কোনো মহিলার নজরে পড়ে গেছো সন্দেহ হলেই দেহের কোনোখানে লোহা পুড়িয়ে ছাঁকা দাও। এই সব অনুশাসনের শাসনে চলতে হচ্ছে সত্যকে। সত্যকে যেন বেঁধে মারছে এরা। তবু সত্য যখন তখনই ভয়ানক ভয়ানক অঘটন ঘটিয়ে বসছে। যেমন অন্যমনস্কতায় পান ধোয়া জল মারিয়ে গেল, মাছ ধোয়া জল ডিঙিয়ে গেল, ছেঁচতলায় নিজের শাড়িখানা মেলে দিয়ে বসল, এইসব সর্বনেশে কাণ্ড। ভুবনেশ্বরী কেবল বলে, ও সত্য, কখন কি করে বসবি, আয় না আমার কাছে, এসে একটু বস না। একাধবার বসে সত্য, হয়তো ভিতরের কোনো ক্লান্তিতেই, কিন্তু বেশিক্ষণ মায়ের কাছে থাকতে তার লজ্জা করে। তাছাড়া চিরচঞ্চল চিত্ত তার দীর্ঘকাল শ্বশুরঘর করেছে অচঞ্চলের ভূমিকা নিয়ে, আর সে সহজে ক্লান্তির কাছে হার মানতে রাজি হয় না মমতার কাছে বশ্যতা স্বীকার করতে। অতএব একদিন রামকালীর কাছে নালিশ পৌঁছল। বলা হলো, তুমি শাসন করো। কিন্তু রামকালী কি করলেন শাসন, নাকি চিকিৎসক জনচিত নিষেধের বাণী বর্ষণ করলেন? না, সেসব কিছুই করলেন না রামকালী। কেন কে জানে, ভিতরে ভিতরে একটা পীড়া বোধ করছেন তিনি। কেমন যেন একটা বিমুখতা, যেন শেষ সম্বলটুকুও হারিয়েছেন, তাই মনের মধ্যে নির্লিপ্ত শূন্যতা। রামকালী শুধু একদিন মেয়েকে ডেকে বললেন, গুরুজনরা যা বলছেন মন দিয়ে শুনবে, ওরা বোঝেন ওদের কথা মেনে না চললে ক্ষতি হতে পারে। অভিমানে সত্য 3 দিন শুয়ে রইল। ভুবনেশ্বরী অনুযোগ করলে বললে, এই তো চাও তোমরা, বেশ তো, যা চাও তাই হচ্ছে,
সত্যিই হঠাৎ চুপচাপ হয়ে গেল সত্য। কিন্তু ক্ষতিকে কি রোধ করা গেল? না, রামকালী এখন গ্রহের কোপে পড়েছেন। রামকালী মহাগুরু নিপাতের বিপাক মুক্ত হতে পাচ্ছেন না। তাই রামকালীর প্রথম দৌহিত্র সন্তান পৃথিবীর আলোয় উদ্ভাসিত না হতেই অন্ধকারের রাজ্যে হারিয়ে গেল। তাছাড়া আর কি কারণ? সত্য তো সব কিছু বিধিনিষেধ মেনে চলছিল ইদানিং। মোক্ষদা অবশ্য বললেন এসেই গোড়ার কালে ধিঙ্গিপনা করার ফল, কিন্তু চিকিৎসক রামকালী তা বলেন না। রামকালীর হঠাৎ মনে হয় এ বোধ করি তার নিজেরই অবহেলার ফল। পিতা হিসেবে না হোক, চিকিৎসক হিসেবে তার আরেকটু কর্তব্য ছিল। তবু এটাও সত্যি, এ পরিবারভুক্ত আত্মীয় আশ্রিত মিলিয়ে যে গোষ্ঠীটি, সে গোষ্ঠীতে বছরে গড়ে অন্তত ৫-৭টা শিশুর জন্ম হচ্ছে নিতান্ত সহজে, প্রায় কর্তা পুরুষদের অজ্ঞাতসারেই। না, অত্যুক্তি নয়। ওই ছেলে মেয়েগুলো একটু বড় হয়ে যখন অন্যের ট্যাঁকে চড়ে বহির্জগতে বেরোয়, তখন এরা কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, কার এটা? অতএব অপরাধটা কোথায় রামকালীর? এই কটা দিন আগে তেল সন্দেশ সহকারে খবর পাঠানো হয়েছিল সত্য শ্বশুরবাড়িতে, এবং এলোকেশী হেন মানুষও খবরদাত্রীকে একখানি নতুন কাপড়দানে পুরস্কৃত করেছিলেন, বউকে বাপের ঘরে রাখার অনুমতিও দিয়েছিলেন দীর্ঘকালের জন্যে। আবার এখন এই বার্তা পাঠাতে হবে। ঘটা করে মেয়ের সাথ দিচ্ছিলেন বউয়ের বড়লোক বাপ, তা নয়, মূলে হাবাত হয়েছিল অবশ্যই মেয়ে সন্তান। তবু প্রথম সন্তান তো, সত্য তো ভাঙা হয়ে গেল। আর তো সত্য অখণ্ড পোয়াতি রইল না। কোনো শুভ কর্মে নিয়ম লক্ষণের কাজে আগ বাড়িয়ে আসতে তো পারবে না সত্য। কড়া হুকুম দিলেন এলোকেশী, শরীর স্বাস্থ্য একটু ভালো হলেই যেন মেয়েকে পালকি চড়িয়ে পাঠিয়ে দেন বেহাই। আহ্লাদে মেয়ে বাপের বাড়ি গিয়ে আহ্লাদে পনা করেই যে এইটি ঘটিয়েছেন, তাতে আর সন্দেহ কি? ওই বচন হজম করতে হলো রামকালীকে, এ নির্দেশ মানতেই হলো। আবার আশুকে যেতে হলো সত্য শ্বশুরবাড়ি, কেঁদে কেঁদে চোখ ফোলানো ম্রিয়মান সত্যকে নিয়ে। কিন্তু রামকালীর গ্রহের কোপ কি কাটল? মহাগুরু নিপাতের বছর পূর্ণ হয়েও তো আরেকটা বছর কেটে গেল। তবু রামকালীর সংসারে অঘটন ঘটতেই লাগলো কেন? কোনোখানে কিছু নেই। নেড়ু নামক নিরীহ ছেলেটা হঠাৎ একদিন হারিয়ে গেল, যেমন করে একদিন রামকালী হারিয়ে গিয়েছিলেন। কিন্তু নেড়ু তো খড়মপেটা খায়নি। অনেক খোঁজাখুঁজি করলেন রামকালী, কুঞ্জ অনেক কাঁদলেন মেয়ে মানুষের মতো। নেড়ুর বার্তা পাওয়া গেল না। এর কমাস পরেই কাশেশ্বরী মারা গেলেন। আরও কমাস পরে শিবজার বড় মেয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে এসে আশ্রয় নিল এক পাল ছেলে মেয়ে নিয়ে। এ সমস্তই যে রামকালীর গ্রহ বৈগুণ্য, এ কথা কে না বলবে? আর সব হ্যাপাই তো রামকালীকে নিতে হচ্ছে। আর মজা নেই, শত অসুবিধের মধ্যেও রামকালী কাউকে বলেন না সুবিধে হবে না, শত ঝঞ্ঝাটেও বলে ফেলেন না আর পারা যাচ্ছে না। বিধবা হয়ে বাপের বাড়ি আসা খুড়তুতো বোনের বিয়ের যোগ্যী মেয়ে দুটোর জন্যেও তোড় জোড় করে পাত্র খুঁজতে ঘটক ঠিক করে স্যাকরা ডেকে পাঠালেন। পাত্র খোঁজা হোক, গহনাপত্র প্রস্তুত হোক। বোনের ছেলে চারটের কথাও ভুলে থাকলেন না। যথাযথ হিসাবে তাদের কাউকে টোলে, কাউকে পাঠশালে ভর্তি করে দিলেন। কর্তব্যের ত্রুটি করছেন না রামকালী, করছেন না কোনো অনাচার, তথাপি বারে বারেই ভাগ্যের মার পড়ছে তার উপর। কিন্তু ওস্তাদের মার নাকি শেষ রাত্রে, আর ভাগ্য নামক ব্যক্তিটির মতো এমন ওস্তাদ আর কে আছে? তাই রাত্রি শেষের ছায়াচ্ছন্ন আলো আধারে মুহূর্তে সে তার প্রধান মারের খেলা দেখিয়ে গেল। ঘণ্টা কয়েকের ভেদবমিতে ভুবনেশ্বরী মারা গেল। রামকালী কবরেজের ডেকে কথা কওয়া ওষুধের সমস্ত মাহাত্ম্য কি ব্যর্থ হলো? হয়তো ব্যর্থ হলো, হয়তো ব্যর্থই হলো। নিয়তিকে কে পারে ঠেকাতে? কে পারে অপ্রতিরোধ্যকে রোধ করতে? তবু চেষ্টা করবার সময়টাও যে পেলেন না রামকালী। হয়তো সময়টা পেলে আক্ষেপটা কম হতো, কিন্তু লাজুক ভুবনেশ্বরী, নির্বোধ ভুবনেশ্বরী সে চেষ্টাটুকুর অবকাশ দেয়নি। সে মাঝরাত্রে বিছানা থেকে সেই যে ঘাটের ধারে গিয়ে পড়েছিল, আর উঠে আসেনি, কাউকে জানায়নি, হয়তোবা পারেও নি। বাগদি বুড়ি শেষ রাত্রে ঘাটে গিয়ে আবিষ্কার করল এই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। ওমা করে চেঁচাতে চেঁচাতে এসে সে আছড়ে পড়ল। তার আর্তনাদ থেকে ব্যাপারটা বুঝতেও কিছুক্ষণ গেল লোকের। কিন্তু 2-5 মিনিট আগে বুঝেই বা কি এমন লাভ হতো? তখন তো একেবারে শেষ সময়, চোখ মুখ বসে গেছে, নাড়ি ছিঁড়ে গেছে।
রামকালী নাড়িটা একবার হাত দিয়েই আস্তে সেই প্রায় স্পন্দনহীন হাতখানা নামিয়ে রাখলেন। ঝুঁকে বসে রুদ্ধ কম্পিত স্বরে বললেন, মেজবউ, এ কি করলে? রাসু হাতে ধরা প্রদীপটা রোগিণীর মুখের আরও কাছে এগিয়ে আনল। ভুবনেশ্বরী কষ্টে চোখের পাতা টেনে চোখ দুটো খুলল একবার। কি একটা বলতে গেল, ঠোঁট নাড়তে পারল না। চোখের কোণ থেকে দুফোঁটা জল রগ বেয়ে গড়িয়ে পড়ল। এ রোগে রোগীর শেষ অবধি জ্ঞান থাকে, চৈতন্য বিলুপ্তি ঘটে না। কিছু একটু বলবার জন্যে ভয়ঙ্কর একটা আকুলতা যে সেই মৃত্যু পথযাত্রিনীর ভিতরটাকে তোলপাড় করছে, তা সেই বাতাসে কাঁপা ক্ষীণ প্রদীপ শিখার আলোতেও ধরা পড়ল। রামকালী তেমনি রুদ্ধ গম্ভীর আবেগকম্পিত গলায় বললেন, মেজবউ, এমন কঠিন শাস্তি কেন? মুহূর্তের জন্য রোগিণীর ভিতরকার সেই আকুলতার জয় হলো। ঠোঁটটা নড়ে উঠল, উচ্চারিত হলো, ছি! সত্যকে না দেখেই চললে? হঠাৎ সেই কাঠ হয়ে আসা দেহটা বিদ্যুতাহতের মতো নড়ে উঠল। এক ঝলক জল সেই কোচরগত চোখের চারধার থেকে উতলে উঠে গড়িয়ে পড়ল। রাসুর হাতে প্রদীপটা নিভে গেল বাতাসের ঝটকায়। গতরাত্রে সহজ সুস্থ ভুবনেশ্বরী সংসারের বহুবিধ কাজ সেরে আগামী সকালের রসদ বাবদ 3-3টে মোচা কুটে রেখে এক জামবাটি ডাল ভিজিয়ে ঘুমোতে গিয়েছিল। আজ আর সেই সকালের মুখ দেখতে পেল না। ভোরের প্রথম আলো একজোড়া ঘুমন্ত চোখের উপর এসে স্থির হয়ে পড়ে রইল ব্যর্থতার গ্লানি বহন করে। রাসু মেয়ে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে উঠল যে যেখানে ছিল সকলেই। মোক্ষদার তীক্ষ্ণ চিৎকার প্রথম ভোরের স্নিগ্ধ পবিত্রতাকে যেন দীর্ণ বিদীর্ণ করে ধিক্কার দিয়ে উঠল। কুঞ্জ ভাসুর মানুষ বিশু কাছে আসবেন না। দূরে বসে বুক চাপড়ে বলে উঠলেন, জীবন ভোর এত লোককে বাঁচালে রামকালী, সোনার প্রতিমা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারলে না, হেরে গেলে। রামকালী শুধু একবার সেই হাহাকারের দিকে ফিরে তাকালেন, বললেন না, যুদ্ধের অবকাশ পেলাম কই? অজাত শত্রু ভুবনেশ্বরী মরণকালে তার পরম দেবতার সঙ্গে যেন ভয়ঙ্কর একটা শত্রুতা সেধে গেল। সেজকর্তা ভাঙা ভাঙা গলায় মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে বললেন, নারায়ণ নারায়ণ, অন্তিমে নারায়ণ। রামকালী, আত্মা এখনো এখানেই অবস্থান করছেন, নারায়ণের নাম করো, আপনারা করুন বলে রামকালী উঠে দাঁড়ালেন। এমন অকস্মাৎ মৃত্যুতে ঘরের পাশের লোকের সঙ্গেই দেখা হয় না, তা গ্রামান্তরের। মায়ের এহেন মৃত্যু সত্যবতীর দেখবার কথা নয়, কিন্তু মাতৃশ্রাদ্ধও দেখা হলো না তার। হ্যাঁ, শ্রাদ্ধ ভুবনেশ্বরীর ভালো করেই হলো। বাড়িতে 5টা বুড়ি আছে বলে যে আর কেউ তার প্রাপ্য পাওনা পাবে না, এমন নীতিতে বিশ্বাসী নন রামকালী। আয়োজন দেখে ক্ষুব্ধ মোক্ষদা রামকালীকে বললেন, আমাদের কথা না হয় ছেড়েই দিলে, কিন্তু তোমার খুড়ো এখনো বেঁচে, তার চোখের সামনে একটা কচি বউয়ের ছেঁড়ার দয়ে এত ঘটা করা কি বিবেচনার কাজ হচ্ছে রামকালী? রামকালী পিসির মুখের দিকে না তাকিয়েই উত্তর দিলেন, তোমাদের কথা ছেড়ে দেবার কিছু নেই, কারুর কথাই আমি ছেড়ে দিচ্ছি না, যেটা বিধি সেটাই করছি। মোক্ষদা একটা ঈর্ষাকাতর নিঃশ্বাস ত্যাগ করে বললেন, 5টা বুড়ির চোখের উপরে এই কচি বউটার সমারোহ করে ছেড়াদ্দ করাই তাহলে বিধি? রামকালী তেমনি মুখ ফিরিয়েই বললেন, আত্মার বয়স নেই, কিন্তু চোখে যে সহ্য করতে পারা যায় না রামকালী, বললেন মোক্ষদা। রামকালী মৃদুস্বরে বললেন, জগতে অনেক জিনিসই সহ্য করে নিতে হয়, ও নিয়ে বৃথা আলোচনায় ফল কি? মোক্ষদা চুপ করে গেলেন। কথাটা সত্যি বই কি, কনিষ্ঠজনের মৃত্যুটাই যদি সহ্য করে নেওয়া যায়, তার সেই প্রিয় পরিচিত মূর্তিটা আগুনে পুড়িয়ে শেষ করে চিতায় জল ঢেলে এসেই আবার খাওয়া যায়, ঘুমোনো যায়, তবে আর কোন মুখে বলা চলে তার পারলৌকিক কাজটা চোখ মেলে দেখে সহ্য করবার ক্ষমতা আমার নেই? কিন্তু মায়ের শ্রাদ্ধ চোখে দেখবার ক্ষমতা ছেলে মানুষ সত্যবতীর হবে না বলেই কি নিয়ে আসা হলো না তাকে? না, তা নয়, নিজেরই তার আশা সম্ভব হলো না। সে যখন মায়ের মৃত্যু সংবাদ পেল, তখন 2 দিনের ছেলে নিয়ে আঁতুড় ঘরে। ভুবনেশ্বরী যেদিন ভোরে মারা গেছেন, ঠিক সেই দিনই সকালবেলা সত্যর দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান। 2 পরিবার থেকে 2 জন লোক কুটুমবাড়ি এসেছে খবর জানাজানি করতে, একজন জন্মের আরেকজন মৃত্যুর খবর বহন করে। কিন্তু সত্য কেন প্রসবের প্রাক্কালে বাপের বাড়ি আসেনি,
বিশেষ করে বাপ যার অত বড় চিকিৎসক? আসেনি তার কারণ আছে, যদিও ধরতে গেলে কারণটা নিতান্তই মেয়েলি, কিন্তু এসব ক্ষেত্রে মেয়েলি প্রথা আর মেয়েলি কুসংস্কারই জয়ী হয়। সত্যর বেলাতেও তার অন্যথা হয়নি। সত্যর প্রথমবারের ঘটনাটাই এমন অনিয়মের কারণ। বাপের বাড়িতে যখন অমন একটা অপয়া ব্যাপার ঘটে গেছে, তখন পালাবদল হোক। তাই এবারে দুপক্ষ থেকেই একমত হয়ে স্থির করা হয়েছিল সত্যর এবারের সন্তান মাতুলালয়ে ভূমিষ্ঠ না হয়ে পিত্রালয়ে ভূমিষ্ঠ হবে। সত্য তাই ওখানেই আছে, ভালোই আছে। ব্যাটা ছেলেটি কোলে এসেছে। এলোকেশী বড় মুখ করে লোক পাঠিয়েছিলেন বড়লোক কুটুমবাড়ি। তাকে বলে দিয়েছিলেন, শুভ সংবাদের বকশিস হিসাবে পেতলের গামলাটা দিলে নিবি না, বলবি ঘড়া কই। কিন্তু ঘড়া গামলা কিছুই চাওয়া হলো না তার। এসে শুনল এই বিপদ। ওদিকে সত্যবতীও পুলকে আনন্দে আশায় গর্বে প্রত্যাশিত হয়ে বসেছিল কখন সংবাদদাতা ঘোড়া নিয়ে ফিরবে, কিন্তু তার ফেরা পর্যন্ত আর অপেক্ষা করে বসে থাকতে হলো না। লোক এলো ওদিক থেকে। এলোকেশী আতরের দরজায় এসে মুখটা কঠিনে কোমলে করে বললেন, আতর ঘরে কাঁদতে নেই, কাঁদলে ছেলের অকল্যাণের ভয়, নারীর দোষ সবার ভয়। সাবধান করে দিয়ে খবরটা বলি বৌমা, ভেদ বমি হয়ে তোমার মাটি মরেছেন। লুকোছাপা করে চেপে রাখবার তো খবর নয়। চতুর্থী করা না হোক, দুদিন মাছ ভাতটা তো বন্ধ করে দিতে হবে, তাই জানিয়েই দিলাম। দেখি ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পাঠাই, এক্ষেত্রে কি বিধি ব্যবস্থা। একটা সদ্য প্রসূতি তরুণী মেয়ের নিঃশঙ্ক বুকে বেপরোয়া একখানা ধারালো ছুরি বসিয়ে দিয়ে নিতান্ত সহজভাবে সেখান থেকে সরে গেলেন এলোকেশী। ছুরিটার ক্ষমতার বহরটা তাকিয়ে দেখে গেলেন না, কিন্তু পাড়ায় বেরিয়ে এলোকেশী তার প্রায় সখী মহলে এই সরেস খবরটি পরিবেশন করে বলে বেড়ালেন, দেখলি তো, মিথ্যে বলি কাঠপ্রাণ, মা মরার খবর শুনে প্যাটপ্যাট করে তাকিয়ে বসে রইল, ডুকরে কেঁদে উঠল না। সত্যি ডুকরে কেঁদে সত্যবতীও ওঠেনি। স্তম্ভিত বিস্ময় শুকনো চোখ দুটো মেলে বসেই ছিল অনেকক্ষণ। তার উপর কখন এক সময় নবজাত শিশুটা তার দেহের ওজনের চেয়ে অনেক গুণ বেশি চিৎকার করে উঠেছে। ধীরে ধীরে তাকে কোলে তুলে নিয়ে এদিকে পিঠ ফিরিয়ে চুপ করে বসে থেকেছে দেওয়ালের দিকে মুখ করে। ওদিকে যদি এক টুকরো জানলা থাকতো, সত্যর প্রাণটা বুঝি তাহলে সেই খোলা পথটুকু দিয়েই দৃষ্টির খেয়া নৌকা চড়ে অসীম আকাশ সাঁতরে সাঁতরে আছড়ে গিয়ে পড়ত সেই তার শৈশব নেড়ে, যেখানে মেজবউ পরিচয় চিহ্নিত একটি নিটোল মুখ, ফর্সা রং, ছোটোখাটো মানুষ ভীরু কুণ্ঠিত পদক্ষেপে সারাদিন শুধু সকলের মনোরঞ্জন করে বেড়াচ্ছে। আর তারই আশেপাশে এখানে সেখানে তাকে প্রায় বিস্মৃত হয়ে দৃপ্ত পদপাতে ঘুরে বেড়াচ্ছে একটি গাছকোমর বেঁধে কাপড় পরা স্বাস্থ্যবতী বালিকা। কিন্তু এই আতুর ঘরের এধারে ওধারে কোনো ধারেই জানালা নেই। তিন দিকেই গোবর ল্যাপা নিরেট মাটির দেওয়াল। দৃষ্টি সেখানে অচল হয়ে থেমে থাকে। মা কেন সর্বদা এমন ভয় ভয়ে থাকে, এই নিয়ে বিরক্তি প্রকাশ করত সত্যবতী। বলতো, ভয় ভয় ভয়, এই ভয়ের জ্বালাতেই স্বর্গ পাবে না তুমি মা, দেখে নিও। সত্যবতীর মা কি স্বর্গ পায়নি? সত্যবতীর প্রাণটা তবে কেন স্বর্গ নামক সেই এক অদৃশ্য লোকের অসীম শূন্যতায় হাহাকার করে বেড়াচ্ছে? মা নেই, মাকে আর দেখতে পাবো না, একথা মনে রাখতে পারছে না সত্য। শুধু মনে হচ্ছে সেই চির মমতাময়ী মানুষটা যেন ভয়ঙ্করী এক নিষ্ঠুর খেলায় মেতে এক ছুটছে কোন দূর দূরান্তর লোকে পৌঁছে গিয়ে সত্যকে দুয়ো দিয়ে ব্যঙ্গ হাসি হাসছে। বলছে, কি গো, রাত দিন তো নিজের খেলা নিয়েই উন্মত্ত হয়ে বেড়াতে। মা বলে যে একটা মানুষ ছিল সংসারে, তার দিকে তাকিয়ে দেখেছিলে কোনো দিন? মনে রেখেছিলে তুমি তার একমাত্র সন্তান, তুমি ছাড়া আপনার বলতে আর কেউ নেই তার। মা মারা গেছেন, এ দুঃখের চেয়ে দুরন্ত হয়ে উঠছে সত্যর ছেলেবেলাকার সত্য সে মার প্রতি ঔদাসীন্যের দুঃখ। মাকে কেন ভালো করে দেখেনি সত্য? দুদণ্ড কেন স্থির হয়ে বসেনি মার কোলের কাছে? কেন রাতে আর 5টা মেয়ের সঙ্গে ঠাকুমার ঘরে শোয়ার বদলে মায়ের গলাটি জড়িয়ে ঘুমোয়নি? প্রায় তো সেই কুণ্ঠিত মানুষটি ভীরু ভীরু মুখটি হাসিতে উজ্জ্বল করে চুপি চুপি অনুনয় করত, এ ঘরে আমার বিছানায় শুবি আয় না, রূপকথার গল্প বলবো। যার কাছে এ অনুনয়, সে কোনো দিনই তার মান রাখত না। নিতান্ত তাচ্ছিল্যে বলতো,
কতই না গল্প জানো তুমি। ও ঘরে বলে আমার বন্ধুরা সবাই, ওদের ছেড়ে তোমার কাছে শুতে আসবো আমি? বলিহারি কথা বটে। কি পাষাণ ওই মেয়েটা গো, কি পাষাণ! গোবর ল্যাপা ওই নিরেট দেওয়ালটায় মাথা কুটে কুটে মাথার মধ্যেকার ভয়ঙ্কর একটা যন্ত্রটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছে করে সত্যর। ভগবান, একবারের জন্য সেই দিনটা এনে দিতে পারো না? সত্য তাহলে সেই দিনের সেই নিষ্ঠুর মেয়েটার পাপের প্রায়শ্চিত্ত করে। সেই ছোটখাটো দেহটাকে দু হাতে জড়িয়ে ধরে বুক কুঁজে বলে, মা 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 গো। নিষ্ঠুর ছিল না সে মেয়েটা, শুধু অবোধ ছিল। ইদানিংয়ের মাকে শ্বশুরবাড়ি থেকে ঘুরে গিয়ে দেখা মাকে কিছুতেই যেন মনে পড়াতে পারে না সত্য। ঘুরে ফিরে শুধু মার সেই নিতান্ত বধূমূর্তিটাই রামকালী কবরেজের মস্ত বড় বাড়িটার সর্বত্র সঞ্চরণ করে ফেরে। সত্য যদি এক্ষুনি মরে যায়, স্বর্গ নামক সেই জায়গাটার কি দেখা হবে মার সঙ্গে? তাহলে সত্য তার বুকে ঝাঁপিয়ে পড়ে জোর করে কেঁদে উঠবে, মা মা গো, এত পাষাণ তুমি কি করে হলে মা? আত্মবিস্মৃত সত্য কি মনে করে বসেছিল সত্যি সেখানে পৌঁছে গেছে, ঝাঁপিয়ে পড়েছে মার বুকে, আর তার জুকরে ওঠাতা এত তীক্ষ্ণ হয়ে গেছে যে মর্তলোকের এইখানে এসে ধাক্কা দিয়েছে? নইলে এলোকে সে ছুটে আসবেন কেন? কেন কঠিন গলায় ধমকে উঠবেন, বৌমা একটাকে বিসর্জন দিয়ে আশ মেটেনি, এটাকেও দিতে চাও? ওই আতষষ্ঠীর ছেলে কোলে নিয়ে মরা কান্না, বুকের পাটাটাকেও ধন্যি। বলি, মা বাপ কি কারো চিরদিনের? তবু তো বিধাতা পুরুষের সুবিচার হয়েছে, বাপ না গিয়ে মা গিয়েছে। শাঁখা সিঁদুর নিয়ে ইয়সতী ভাগ্যবতী ড্যাংডেঙিয়ে চলে গেল, দেখে আহ্লাদ করো, তা নয় মা মা করে চিৎকার তুলছ। বলি, আর বেশি দিন বাঁচলে কপালে দুর্ভোগ ছাড়া কি ছাই সুভোগ আসতো? হাত শুধু করে থান পরে বেড়ানো বেড়ির ঘরে ভর্তি হতে হতো না? চোখের জল যদি ছেলের গায়ে পড়ে বৌমা, তোমায় আমি বাপান্ত করে ছাড়বো, তা বলে দিচ্ছি। মা মা করে ন্যাকামি করা বার করে দেব। চোখের জল ছেলের গায়ে? সত্য আঁচলটা তুলে ঘষে ঘষে চোখটা শুকনো করে ফেলে, সভয়ে তাকিয়ে দেখে ছেলের গায়ে কোথাও জলের ফোঁটা লেগে আছে কিনা। এই তো, এই যে জলের ফোঁটা। শিউরে উঠছে সত্য। হে মা ষষ্ঠী, রক্ষে করো মা, এমন বুদ্ধিহীনের মতো কাজ আর কখনো করবে না সত্য। কল্পিত সেই জলের ফোঁটা আঁচলের কোণ দিয়ে মুছে নিয়ে ছেলেকে নিবিড় করে ধরে সত্য। মৃত্যুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে জীবনের মুখোমুখি বসে। কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। রাসুর বউ সারদা অবশ্য নিজেকে খুব একটা ভাগ্যবতী মনে করে না, বরং যখন তখন আমার যেমন ভাগ্য বলে আক্ষেপ করতে ছাড়ে না। কিন্তু এক হিসেবে এ যাবৎ ভগবান তার বোঝা বয়ে এসেছেন গ্রহ নক্ষত্রের একটি সুকৌশল সমাবেশ ঘটিয়ে। নইলে পাটমহলের লক্ষ্মীকান্ত বাণিজ্যের নাতনিত্ব এখন পাটমহলেই পড়ে থাকবার কথা নয়, কিন্তু তাই পড়ে আছে সে সারদাকে নিঃশপত্ন রাজ্যভোগের সুযোগ দিয়ে। লক্ষ্মীকান্ত নেই, কিন্তু তার পুত্র শ্যামাকান্ত বাপের ঠাট বাট বজায় রেখেছেন। সর্ববিধ শাস্ত্রীয় আচার আচরণ মেনে চলেন তিনি। নড়তে চড়তে পাজি পুঁথি দেখেন এবং গ্রহ ফাড়া ঠিকুজিকুষ্টি ইত্যাদি গোলমেলে ব্যাপারে প্রত্যেক সময় কাশী প্রত্যাগত জ্যোতিষার্ণব ঠাকুরের উপদেশ গ্রহণ করে থাকেন। জ্যোতিষার্ণবী পটলি ষষ্ঠী দেখে তার পতিগৃহে যাত্রা সম্পর্কে একটি বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিলেন। ঘোষণা করেছিলেন 18 বছরে পদার্পণের আগে পটলির স্বামী সন্দর্শনে বিপদ আছে। উক্ত কালাবধি তার পতিসুখ স্থানে রাহুর কটাক্ষ। জ্যোতিষার্ণবের ঘোষণায় অবশ্য আশ্চর্য কেউ হয়নি, বরং যেন এ ধরনের একটা কিছু না হলেই আশ্চর্য হতো। কারণ পটলির পতিসুখ স্থানে যে রাহুর দৃষ্টি, সে আর জ্যোতিষীকে বলতে হবে কেন? সে তো তার বিয়ের দিনে হাড়ে হাড়ে টের পাওয়া গেছে। নেহাত নাকি ওর বাপের পূর্বজন্মের পুণ্যি ছিল, তাই সেই বিয়ের বর রামকালী কবরেজের দৃষ্টিপথে পড়ে গিয়েছিল। নয়তো পটলিকে তো বাসরাতেই শাখা নোয়া খুলতে হতো, আর নয়তো পড়া আধা বিধবা হয়ে জীবনটা কাটাতে হতো। রামকালী কবরেজ ভগবান হয়ে সে উদ্ধার করেছেন, কিন্তু অদৃষ্টের ফল কে খণ্ডাবে বলো? তাই গ্রহ নক্ষত্ররা আঙুল তুলে নিষেধ করে রেখেছে, পটলি তুই স্বামীর দিকে চোখ তুলবি না, অন্তত 18 বছর বয়স হবার আগে নয়। লক্ষ্মীকান্ত শ্রাদ্ধের সময় সামাজিক আচার অনুযায়ী জামাইকে শ্যামাকান্ত নিমন্ত্রণ করেছিলেন, তবে বাড়িতে কড়া শাসন করে রেখেছিলেন
মেয়ে জামাইয়ের যেন দেখাশোনা না হয়। কিন্তু ভাগ্যচক্রে জামাইয়ের আশাই হলো না। সেই দিনই নাকি জামাইয়ের রক্ত আমাশা দেখা দিল। কে জানে সের 2 কাঁচা দুধ খাবার ফল কিনা সেটা। যাক, সেসব তো অতীত কথা। শ্যামাকান্ত মেয়ের শ্বশুরকে তার কোষ্ঠীঘটিত বিপর্যয় জানিয়েছিলেন, কাজেই এতদিন ও পক্ষ থেকে বউ নিয়ে যাবার প্রস্তাব ওঠেনি। দিনতারিণীর অত বড় সমারোহের শ্রাদ্ধেও শ্বশুরবাড়ি আসা হলো না তার। একঘাট করতে যে যেখানে জ্ঞাতিগোত্র ছিল সবাই এসে জড়ো হলো। সত্য, পুণ্যি, কুঞ্জর 5-5টা শ্বশুর ঘরন্তি মেয়ে, শিবজয়ার দৌত্তর গোষ্ঠী, বাকি কেউ থাকেনি। বাকি ছিল শুধু পটলি, যে নাকি সর্বপ্রধানের এক প্রধান। কিন্তু এবার সময় এসেছে। 18 বছরে পদার্পণ করেছে পটলি। কুঞ্জগৃহিণী অভয়া ব্যস্ত হয়ে উঠেছে নতুন বউকে আনতে। মুখে বলছেন অবশ্য, আর ফেলে রাখলে কি ভালো দেখায়? কিন্তু ভিতরের উদ্দেশ্য আরও গভীর। উদ্দেশ্য বড় বউয়ের তেজ অহংকার ভাঙা। সারদার যত তেজ তত অহংকার, দিন দিন যেন বাড়ছে। সংসারে ভুবনেশ্বরীর শূন্য স্থানটা কেমন করে কে জানে আস্তে আস্তে সারদার দখলে এসে গেছে। ভুবনেশ্বরীর মতোই সারদা ভিন্ন, যেন সব দিক অচল। কিন্তু ভুবনেশ্বরীর নম্র নীরবতা সারদার মধ্যে নেই। সারদা যতটা চৌখস ততটাই প্রখর। শাশুড়িকেও সেও ডিঙিয়ে যেতে চায়। অথচ দিনতারিণীর মৃত্যুতেই গিন্নির যে পোস্টটা অভয়ার পাওয়ার কথা, সেটা যেন অভয়া পেল না। অভয়ার সেই হেঁসেলের চাকরির ঊর্ধ্বে নতুন কিছু হলো না, বরং সেটাই আরও জটিল হয়ে উঠেছে। কারণ কাশেশ্বরী তো নেই, হঠাৎ পড়ে গিয়ে হাত ভেঙে মোক্ষদাও কেমন কমজোরি হয়ে গেছেন। কাজেই অভয়াকে সদ্য স্নানান্তে ওদের ঘরেও কিছু গুছিয়ে দিয়ে আসতে হয়, বাটনাটা, জলটা। মোক্ষদা হাতি হাবড়ে পড়ার নীতিতেই সেই চির অস্পৃশ্যার জলস্পর্শ করেন। অতএব সমগ্র সংসারটা অনেকটা বেলা পর্যন্ত সারদার হাতেই থাকে। সঙ্গে থাকেন অবশ্য শিবজয়া, থাকেন আরও জ্ঞাতি মহিলারা। কিন্তু আশ্চর্য, সবাই যেন আমে দুধে মিশে গেছে। অভয়ারূপিণী আঁটির ঠাঁই হয়েছে ছাইগাদায়, অন্তত অভয়ার তাই ধারণা। বউয়ের এই প্রতাপ, এই দপদপা আর সহ্য করতে পারছেন না অভয়া। ঢিট করতে ইচ্ছে করছে বউকে। তা অস্ত্র তো তার হাতে এসে গেছে এবার। শ্যামাকান্ত জানিয়েছেন 18 বছরে পা দিয়েছে পটলি। শুনে বুকের জোর বাড়ল অভয়ার। ভাবলেন বড় বৌমার তেজ আস্পর্ধা কমুক একটু। সতীন এনে বুকে বসিয়ে দিলে মেয়ে মানুষ কেমন ঢিট হয়, তেমন আর কিসে। ওদিকে পাটমহলে মস্ত তোড়জোড়। ফাঁড়া কেটেছে, এতদিন পরে ঘর বসত হচ্ছে মেয়ের। ঘর ভরা জিনিস দেবার বাসনা পটলির মা বেহুলার। জিনিস গোছাচ্ছে আর উঠতে বসতে মেয়েকে উপদেশ দিচ্ছে কিসে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে একজন হতে পারে। মেয়েটা যে বড় ন্যাকা হাবা, তাই ভাবনা বেহুলার। তবে অন্যদিকে একটা মস্ত ভরসা আছে পটলির মার। অলক্ষ্যে প্রতি মুহূর্তে মেয়ের দিকে তাকিয়ে দেখে, আর সেই ভরসার আলো মুখে ফুটে ওঠে। পটলির সতীনের বয়সটা মনে মনে হিসাব করে সে আলো আরও জোরালো হয়। পটলির সঙ্গে কার তুলনা? একে তো ভরন্ত বয়স, তাই আবার এতকাল অবধি বাপের ঘরে নিশ্চিন্তির ভাত খেয়ে খেয়ে গড়ন হয়েছে পুরন্ত বাড়ন্ত। আর রূপ, সে তো সেই শৈশব থেকেই একরকম ডাকসাইটে। ঘরে পড়ে সবাই বরং ওই রূপের জন্যই খোঁটা দেয় তাকে, বলে অতি বড় সুন্দরী না পায় ঘর। ৭০-এর এই কথাটা নতুন করে পেমান করছিস পটলি তুই? এর থেকে আমাদের কালো খেদি মেয়েরা বরং ভালো। তোর বয়সী সবাই ৩-৪ ছেলের মা হলো। এখন আবার ভয়ও দেখাচ্ছে অনেকে, বলছে সতীন এখন হুলস্থুল দিলে হয়, এ যাবৎ একা পাটেশ্বরী হয়ে রয়েছে। পটলির মা, তুমি মেয়ের গলায় কোমরে ভালো মতন রক্ষা কবচ বেঁধে দিও। কে জানে কার মনে কি আছে। মেয়েকে বারণ করে দিও যেন সতীনের হাতের পান জল না খায়। আশা আর আকাঙ্ক্ষা, স্বপ্ন আর আতঙ্ক, এই নিয়ে দিন কাটাতে কাটাতে অবশেষে একদিন পটলির জীবনের সেই পরম দিনটি এসে পড়ে। শ্বশুরবাড়ি যাত্রা করে পটলি। বাড়িটার খানিক খানিক ঝাপসা ঝাপসা মনে আছে। বড় যে উঠোনটায় বৌছত্তরের উপর গিয়ে দাঁড়িয়েছিল, মস্ত যে দালানটায় তাকে তুলে নিয়ে গিয়ে বসিয়েছিল, ঘাটের যে ধারটায় স্নান করিয়েছিল পটলিকে, যে ঘরে 8 দিন বাস করেছিল সে, এই রকম একটু একটু, আর বিশেষ কিছু না। কতগুলো মেয়ে মানুষের মধ্যে কে যে তার সতীন, সে কথা বুঝতেই পারেনি পটলি।
তাছাড়া বোঝবার চেষ্টাই বা করেছে কে? কেঁদে কেঁদে যার চোখ ফুলে করমচা। শুধু তো শ্বশুরবাড়ি আসার কান্না নয়, নিজেকে ভয়ঙ্কর একটা অপরাধী ভেবে আরও কান্নার যোগ হয়েছিল তার সঙ্গে। সত্যি পটলির মতো মহা অপয়া ত্রিজগতে আর কে আছে? বিয়ের বর বিয়ে করতে এসে রাস্তায় মরে, এমন কথা কে কবে শুনেছে? তারপর আবার এবাড়ি বউ ভাতের যজ্ঞের দিন বাড়ি যখন রমরম করছে, তখন কিনা বাড়ির একটা জলজ্জান্ত বউ হারিয়ে গেল। শুনে হাঁ হয়ে গিয়েছিল পটলি। পুরুষ মানুষ রাস্তায় ঘাটে বেরিয়ে সাপের পেটে, বাঘের পেটে কি চোর ডাকাতের হাতে পড়ে হারিয়ে যেতে পারে, কিন্তু মেয়ে মানুষ, বিশেষ করে বউ মানুষ, ঘরের মধ্যে থেকে হারিয়ে যাবে কি? ভূতে উড়িয়ে নিয়ে যাওয়া ব্যাপার ছাড়া আর কিছু ব্যাখ্যা চলে না এর। সেই ব্যাখ্যাতেই নিশ্চিন্ত হয়ে সকল কারণের মূল নিজের উপরে ধিক্কারে আর ভয়ে যখন খালি কেঁদে আকুল হয়ে যাচ্ছিল, তখন সত্য এসে জ্ঞান দিয়েছিল তাকে। হ্যাঁ, ওই আর একটা বস্তু মনে আছে পটলির, সত্য। আরশির মতন চকচকে সেই বড় বড় দুটো চোখ, আর তার উপরকার ঘন কালো জোড়া ভুরু এখনো যেন স্পষ্ট মনে পড়ে যায় পটলির। পটলির কান্নার কারণ শুনে সেই ভুরু কুঁচকে বলেছিল সত্য, নিজেকে অপয়া বলে কেঁদে মরছ কেন? ভগবান যার ভাগ্যে যা লিখে রেখেছে তার তাই হবে। নিজেকে সমস্ত ঘটনা ঘটনের হেতু ভাববার হেতু। তুমি যদি না জন্মাতে এই পৃথিবীর কলকবজা বন্ধ থাকতো। অবাক হয়ে গিয়েছিল পটলি তার সেই প্রায় সমবয়সী খুড়তুতো ননদের কথা শুনে। তার জীবনে এহেন কথা সে কখনো শোনেনি, তাও আবার এতটুকু মেয়ের মুখে। অথচ এই কদিন ধরে অনবরত সব গুরুজনের মুখে শুনছে পটলিই নাকি সকল অঘটনের কারণ, পটলির দোষেই নাকি যত কিছু খারাপ। সেই ননদ এখন নিশ্চয় শ্বশুরবাড়ি। কোন মেয়েটার পটলির মতো ফাঁড়া নিয়ে বাপের বাড়ি বসে থাকে? তোর জোরে বাড়িতেও চলছিল। অভয়া যেন একটু বেশি বেশি করছেন ভালোবেসে যতটা না হোক লোক জানাতে। সারদা এবং সারদার সুয়োরা যাতে হৃদয়ঙ্গম করতে পারে, যে আসছে সে কারো করুণার ভিখিরি হয়ে নয়, আসছে রীতিমতো অধিকারের দাবি নিয়ে। অবশ্যই ঘরটা সম্পর্কে স্পষ্ট করে কিছু উচ্চারণ করতে পারেননি, কিন্তু ইশারায় ইঙ্গিতে ব্যক্ত করেছেন এখন থেকে সারদার উচিত ছেলেদের নিয়ে এদিককার ঘরে শোয়া। ছেলে ডাগর হয়ে উঠেছে, আর এখন ঘর আগলানো কেন? তবে সারদা এসব ইশারা ইঙ্গিত গায়ে মাখে না। বড় ছেলে ডাগর হয়ে ওঠা অবধি তো তাকে আর কাকাদের কাছে ভর্তি করে দিয়েছে সারদা, নিজের এলাকা ঠিক রেখেছে। বড় ছেলে বনু বা বনবিহারী তো ছোট কাকা নেড়ুর প্রাণপুতুল ছিল। নেড়ু হারিয়ে যাওয়া অবধি অন্য কাকাদের প্রাণপুতুল অবশ্য সকলেরই, কিন্তু সর্বেসর্বা প্রথম নাতিটিকে অভয়া যেন তেমন দেখতে পারেন না। ছেলেটা শুধু সারদার পেটের বলেই নয়, বড্ড বেশি বাঁ ঘেঁষা বলেও। তাই যখন তখনই তাকে খিঁচিয়ে বলতেন রাত দিন ছোট কাকা ছোট কাকা। ছোট কাকার যখন বিয়ে হয়ে যাবে, মেজ কাকা থাকতে ছোট কাকার বিয়ে কেন হবে? অথবা বিয়ে হলে ভাইপোর সঙ্গে সংঘর্ষ বাঁধবার কারণটা কি? এ প্রশ্ন করতো না ছেলেটা, শুধু সবেগে বলে উঠত ছোট কাকাকে বিয়ে করতে দেবই না। অভয় আরও খিঁচিয়ে বলেন তা দেবী কেন? কারুর আর সে কাজ নেই, ভাগ নিয়ে কাজ নেই, একা তোর মাই সর্বস্ব দখল করে বসে থাকুক। তার সেই ছোট কাকা নিরুদ্দেশী হয়ে গেল, বিয়ে আর হলো না। অভয়া ভাবেন এ ওই অপয়া ছেলেটার বাক্যির ফল, আর বাক্যগুলো মার শিক্ষার ফল। সারদা হাতের বাইরে বলে অভয়া হাতের মুঠোয় পুরতে পারেন এমন একটি হাতের পুতুলের বাসনা করছেন। তাকে নিয়ে অভয়া সাজাবেন, খাওয়াবেন, চোখের ইশারায় উঠাবেন, বসাবেন। মেজ বউটা এলেও হতো, অথচ অভয়ার মেজ ছেলের বিয়ের কথা মুখেও আনছেন না রামকালী। বরং একদিন বড় ভাইয়ের মুখের উপরই স্পষ্ট বলেছিলেন ওই অপদার্থটার বিয়ে দিয়ে কি হবে? অপদার্থ বলে যে বেটা ছেলের বিয়ে হবে না, এমন সৃষ্টি ছাড়া কথা ত্রিসংসারে কে কবে শুনেছে? কিন্তু কুঞ্জ চিরদিনই ছোট ভাইয়ের ভয়ে কাঁটা। সমালোচনা যা করেন সে আড়ালে, তাই যা বলেছেন আড়ালেই বলেছেন, নিজে সাহস করে বিয়ের ব্যবস্থা করতে যাননি। যাক, এতদিনে অভয়ার একটা নিজস্ব বস্তু পাবার আশা হচ্ছে, কিন্তু একেবারে নিঃসংশয় সুখ জগতে কোথা? নতুন বউয়ের বয়সের কথা ভেবে বুকের মধ্যে তেমন স্বস্তি নেই। বুড়ো শালিক কি পোষ মানবে? পাকা বাঁশ কি নুইবে? কিন্তু পটলি কি পাকা বাঁশ? কে জানে পটলি কি?
মেয়ে মানুষ যতক্ষণ না নিজের স্বার্থকেন্দ্রে এসে দাঁড়ায় ততক্ষণ তাকে কে চিনতে পারে? ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, এসব বিশেষণ কত ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যায়। পটলি কি তা না জানলেও পটলির ফাড়া কাটার খবর পাওয়া পর্যন্ত সারদার বুকে বাঁশ পড়েছে। কে যেন সেই বাঁশ দিয়ে অহরহ ডলছে তাকে। আর রাসুরও যন্ত্রণার শেষ নেই। মনের মধ্যে দারুণ এক ভয়, অথচ পুলককম্পিত আবেগ। না জানি সেই 7 বছরের মেয়েটি 18 বছরের হয়ে কেমনটি হয়েছে। এখান থেকে পত্তর নিয়ে যে গিয়েছিল, সেই রাখুর মা তো এসে বলেছে বউ তো নয়, যেন পদ্মফুল। শুনে অবধি এক অবর্ণনীয় সুখকর যন্ত্রণা রাসুর মনকে কুরে কুরে খাচ্ছে। সেই পদ্মফুল কি রাসুর পুজোয় লাগতে দেবে সারদা, নাকি বহুদিন আগের সেই এক দুর্বল মুহূর্তের শপথটা স্মরণ করিয়ে দিয়ে বঞ্চিত করে রাখবে রাসুকে? সারদা কোনোদিনই পদ্মফুল নয়। পদ্ম, গোলাপ, চামেলি, মল্লিকা কিছুই নয়। ফুলের সঙ্গেই যদি তুলনা করতে হয় তো বলতে হয় বরং অপরাজিতার গা ঘেঁষা। কিন্তু শ্যামলা রং হলেও তীক্ষ্ণ মুখশ্রী আর অনবদ্য গঠন সৌকুমার্যের জোরে এবারের বড় বউ হয়ে ঢুকবার সৌভাগ্য তার হয়েছিল। আর এখন প্রবল ব্যক্তিত্বের জোরে বাড়ির একেবারে শীর্ষস্থানীয় হয়ে বসে আছে সে। কিন্তু রাসু এখনও জীবনরসের সন্ধানী নবীন যুবক। প্রখরা আর মুখরা সারদাকে সে আজকাল ভয় করে। অবশ্য স্বামী সেবার নিখুঁত নৈপুণ্যে বরকে আয়ত্তে রেখে দিয়েছে সারদা নিখুঁতভাবেই। এখনও গরমকালের রাতে পাখা ভিজিয়ে বাতাস করে স্বামীকে, শীতের রাতে পিদ্দিমে হাত দিয়ে ঠান্ডা শিরশিরে হাত পা গরম করে দেয় তার। আর সংসারের কাজে রান্নাঘরের গরমে যতই গলদঘর্ম হোক, শৌখিন বরটির কাছে রাতে শুতে আসার সময় গা হাত ধুয়ে কোচানো মেহি শাড়িখানি পরতে ছাড়ে না। মাথার গন্ধ তেলটি দিয়ে একটু চকচকে হয়ে আসতে ভোলে না। কিন্তু প্রস্ফুটিত পদ্মের সঙ্গে কি গন্ধ তেল পাল্লা দিতে পারবে? বউ এসে দাঁড়াতেই একটা ধন্যি ধন্যি রব উঠল দু কারণেই। একে তো বউয়ের রূপ, তার উপরে ঘর বসতের সামগ্রীর বহর। রামকালী কবরেজের সংসারে প্রয়োজনের অতিরিক্ত প্রাচুর্য, ঘর সংসারের জিনিসপত্র তিনি অপ্রয়োজনেই কতকগুলো করে করিয়ে রেখে দেন কোনো একটা উপলক্ষ হলেই। খুঁজলে বাড়িতে ছোটোয় বড়োয় খান 12 জাঁতা মিলবে, খান 16 শিল, জলের ঘড়া না হোক গোটা 40-50। তবু মেয়েদের মন সেই শিলনোড়া, জাঁতাকুলো, ঘড়াঘটি ইত্যাদি করে সংসার নির্বাহের তুচ্ছ উপকরণগুলোই তাদের মন আহ্লাদে ভরে তোলে। সকলেই এক বাক্যে স্বীকার করে কুটুমের নজর আছে। ঠান্ডে নন্দরানী হেসে বলে, না দেওয়ার মধ্যে দেখছি ঢেঁকি। একটা ঢেঁকি দিলেই রাসুর শ্বশুরের 16 কলা দেওয়া হতো। ঘর বসতে বৌমার বেহাই ওইটিই বা বাকি রাখলো কেন? না, ঢেঁকিটা পটলির বাবা দেয়নি, কিন্তু পটলিকে দিয়েছে। আর পটলি ঢেঁকির মুসল হয়ে অন্তত একজনের বুকের গহ্বরে পাড় দিতে শুরু করেছে। তবু সে ঢেঁকির পাড়ের মধ্যে থেকেই শক্তি সঞ্চয় করে নেয় সারদা। সংকল্প করে এ সতীনকে সে স্বামীর ধারে কাছে আসতে দেবে না। সেই সিংহ বাহিনীর শপথটা রীতিমতো কাজে লাগাবে। তাছাড়ার উপায় কি? রাসুকে তো চিনতে বাকি নেই সারদার। এই রূপসীর কাছে আসতে পেলে রাসু তো তদ্দণ্ডেই মাথা মুড়িয়ে তার চরণে নিজেকে বিকিয়ে দেবে। প্রথম দিন অবশ্যই অভয়াই বউকে কাছে নিয়ে শুলেন এবং অনেক রাত পর্যন্ত জেগে আর জাগিয়ে বউকে জ্ঞানদান করতে চেষ্টা করলেন। এ সংসারে তার কে আপন কে পর, কাকে সমীহ করতে হবে আর কাকে সন্দেহ করতে হবে। কিন্তু পরদিন কি হবে, অথবা তারও পরদিন, পরপর চিরদিন সারদা সেই কথাই ভাবতে থাকে। আজ তো গেল, কিন্তু কাল এবং চিরকাল রাসুর জন্যে না হয় সিংহবাহিনীর শপথ, কিন্তু সংসারের আর 10 জনের কি ব্যবস্থা? তাদের প্রশ্নবাণ যখন বিষের প্রলেপ মেখে বুকে এসে বিঁধবে, কি উত্তর দেবে সারদা? ঘরের প্রদীপ নেভানো। রাসু এখনও বারবাড়ি থেকে আসেনি। বৈশাখের দুরন্ত বাতাসে বৈশাখী চাঁপার মদির গন্ধ, ছোট ছোট গবাক্ষ পথেও সেই বাতাস ঝলকে ঝলকে ঢুকে পড়ছে আর সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে তার সুবাস। এই রাত্রি, এই মোহময় বাতাস আর এই ব্যথায় টনটনে বুক, এর মাঝখানে কি মনে আনা যায় সারদা অনেক দিন স্বামীসঙ্গ পেয়েছে। সারদার ছেলের বয়স এখন 12।
ভাবা যায় সারদার আর জীবনের ভোগপাত্রের দিকে হাত বাড়ানো শোভন নয়। স্বামীর অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে ভাঁড়ারের হাঁড়িকুড়ির মধ্যে জীবনের সার্থকতা খুঁজে বার করাই এখন তার উচিত। আশ্চর্য আশ্চর্য, কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না এই ঘর সারদা এতদিন ভোগ করছে। বরং দৃষ্টি অন্ধকার করে দেওয়া অশ্রু বাষ্পের সঙ্গে বারে বারে মনে হচ্ছে কদিনই বা, মাঝে মাঝে কদাচ কখনো যে বাপের বাড়ি গিয়ে থেকেছে, সেইগুলোই যেন এখন মনে হচ্ছে বিরাট একটা বিরতি। কিন্তু গরিব গেরস্থ বাপ সারদার কতই বা নিয়ে যেতে পেরেছে মেয়েকে। ওর এই 16-17 বছরের বিবাহিত জীবনের মধ্যে দিন মাস ঘন্টা মিলিয়ে হিসাব করলে না হয় 4-5টা বছর, তাহলেও তো হাতে থাকে এক যুগ। কখন কোথা দিয়ে পার হয়ে গেল সেই দীর্ঘ এক যুগ। আস্তে আস্তে ঘরে এসে ঢুকলো রাসু, বরাবর যেমন ঢোকে। সারদা যে ধরনটাকে ব্যঙ্গ হাসিতে অভিষিক্ত করে বলে চোরের মতন। এই নতুন বিয়ের বরের ভঙ্গিটি আর কোনোদিনই বদলালো না রাসুর। তবে কি সেও টের পায়নি কবে কখন তার বয়স 18 থেকে 34-এ এসে পৌঁছেছে? টের পায়নি মাঝখানের সেই বয়সগুলো হাত ফসকে পালালো কি করে? তাই আজও শয়ন মন্দিরে ঢুকতে তার লজ্জা। আজ কিন্তু সমস্তটা দিন রাসুর বড় যন্ত্রণায় কেটেছে। অব্যক্ত সেই যন্ত্রণাটা যেন ধরা ছোঁয়া যাচ্ছে না, শুধু মনটা ভারাক্রান্ত করে রেখেছে। তা যন্ত্রণার কারণ আছে বই কি। এ যন্ত্রণা শুধু যে রূপসী স্ত্রীকে এখনো চোখে দেখতে পায়নি বলে তা নয়, কর্তব্য নির্ধারণের দ্বন্দ্বই বেচারি রাসুকে এত বিচলিত করছে। অতঃপর রাসুর কর্তব্য কি? পূর্ব শপথ স্মরণ করে দ্বিতীয়বার মুখদর্শন না করা, সারদার প্রতি একান্ত অনুরক্তি রেখে চলা, না শপথটা একটা মুখের কথা মাত্র বলে উড়িয়ে দিয়ে? যন্ত্রণা এইখানেই। উড়িয়ে দিলে সারদা যদি ভয়ঙ্কর একটা কিছু করে বসে, তাছাড়া সারদা মর্মাহত হবে, সারদা রাসুকে ধিক্কার দেবে, ঘৃণা করবে, একথা ভাবতেও তো বুকটা ফাটছে। অথচ সারদার প্রতি সেই আনুগত্যের শপথ রক্ষা করতে গেলে আরেকটা নির্দোষ অবলা সরলার প্রতি অবিচার করা হয়। এতদিন পরে স্বামী গৃহে এসে স্বামীর এই নিষ্ঠুরতা দেখে সেও কি দুঃখে লজ্জায় অভিমানে দেহত্যাগ করতে চাইবে না? এতখানি আঘাত তাকে দেওয়া যাবে যে নাকি বউ নয়, যেন পদ্মফুল? এই দোটানায় রাসু সারাদিন টুকরো টুকরো হচ্ছে। তবু ঘরে ঢুকে সহজ হবার চেষ্টা করলো রাসু। বলল, উহ কি অন্ধকার! একটা মাত্র মাটির প্রদীপে মস্ত একখানা ঘরের অন্ধকার দূরীভূত হয়, এ কথা রাসুর আমলে হাস্যকর ছিল না। তাই সেই দীপশিখাটুকুর অভাবে রাসু বলল, উহ কি অন্ধকার! কিন্তু ওপক্ষ থেকে এ সম্পর্কে কোনো সাড়া এলো না। রাসু যথানিয়মে দরজার হুড়কোটা এঁটে সরে এসে বলল, পিদ্দিম জ্বালনি যে। এবার সারদা কথা বলল। আর আশ্চর্য, ভিতরকার সেই বেদনা বিধুর হাহাকার যখন কথা হয়ে বেরিয়ে এলো তীক্ষ্ণ তীব্র একটা ব্যঙ্গের মূর্তিতে। হয়তো এই জন্যেই স্বভাব জিনিসটাকে মৃত্যুর ওপার পর্যন্ত বিস্তৃতি দেওয়া হয়েছে। সারদা তীক্ষ্ণ হুল ফোটানোর সুরে বলে উঠল, আর পিদিম জ্বালা দরকার কি? বাড়িতে যে কালে পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। পূর্ণিমা চাঁদ? রাসু সরল, রাসু অবোধ, রাসু এইমাত্র স্বর্গ হতে খসে পৃথিবীতে এসে পড়েছে। পূর্ণিমা চাঁদ মানে? ও মানে জানো না বুঝি? স্বামীকে যেন বিদ্রুপে খান খান করে দেয় সারদা। কেন, বাড়ি শুদ্ধ সবাই এত ধন্যী ধন্যী গাইছে, আর তোমার কানে ওঠেনি? তোমার দ্বিতীয় পক্ষের রূপইতে ভুবন আলো গো, তাতে আর তেল খরচা করে আলো জ্বালিনি। রাসু হঠাৎ বল সঞ্চয় করে বলে ওঠে, মেয়ে মানুষ বড় হিংসুটে জাত। কি বললে? সারদা যেন তীক্ষ্ণতার প্রতিযোগিতায় নেমেছে। মেয়ে মানুষ হিংসুটে জাত? তবে না তো কি! মহাপুরুষ পুরুষ জাতটা একেবারে দেবতা কেমন? সারদা ক্ষুব্ধ গর্জনে বলে, কি বলবো, মুখ ফুটে তুলনা করে দেখাতে গেলে মহাপাতকের ভয়। তবু বলি, মেয়ে মানুষের অবস্থার সঙ্গে একবার নিজেদের অবস্থা মিলিয়ে দেখো না। পরিবার যদি একবার পরপুরুষের দিকে তাকায়, তাহলে তো মহাপুরুষদের মাথায় খুন চাপে। রাসু ধিক্কার বিজড়িত কণ্ঠে বলে, ছি ছি, কিসের সঙ্গে কি? পরপুরুষের নাম মুখে আনতে লজ্জা করলো না তোমার? দ্বিতীয় পক্ষ বুঝি পরস্ত্রী? ছি! সারদা কিন্তু এ হেন ধিক্কারেও বিচলিত হয় না। তাই অনমনীয় কণ্ঠে বলে, তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত ইচ্ছে পক্ষ জুটলে আর পরস্ত্রীতে দরকার? মেয়ে মানুষের তো আর সে সুবিধে নেই।
রাসু হতাশ কণ্ঠে বলে, হিংসের জ্বালায় তোমার দিকবিদিক জ্ঞান ঘুচে গেছে বড় বউ, তাই যা নয় তাই মুখে আনছো। নতুন বউকে আমি আনাতে যাইনি, গুরুজনরা বুঝে সুঝে এনেছে, নইলে এতাবৎকাল তো সেখানেই পড়েছিল। ও ইল্লি, দুঃখ যে উতলে উঠছে দেখছি, পড়েই ছিল। আহা, মরে যাই, অথই জলে পড়ে থেকেছিল একেবারে। সারদার ছুরি দিয়ে কেটে কেটে কথা বলে, আমি কিন্তু সাপ কথা কয়ে দিচ্ছি, ভাগাভাগির ইল্লুতে পনায় আমি নেই। আমায় চাও তো ওকে স্পর্শ করতে পাবে না, আর ওকে চাও তো আমি। হঠাৎ কণ্ঠ রুদ্ধ হয়ে যায় সারদার, আর এই রুদ্ধ কণ্ঠে বড় ভয় রাসুর। আরও হতাশ গলায় বলে সে, তা আমায় কি করতে বলো? মাথার উপরকার গুরুজনরা যে ব্যবস্থা দেবে তাই মানব, না চেঁচামেচি করে তার প্রতিবাদ করব?